আসসালামু আলাইকুম। ঝিনাইদহ পার্টি ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি চৌথ পর্বের ছাত্রছাত্রীদের জন্য আমরা যে ভিডিও টিউটোরিয়াল তৈরি করছিলাম সাবজেক্ট বিষয় স্ট্রাকচার মেকানিক্স, তার ধারাবাহিকতায় আমরা আজকে দেখাবো অধ্যায় 8 শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট। অধ্যায় 8-এর আলোচনার বিষয় শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। আমরা সাধারণত এর আগেও শেয়ার বল অধ্যায় 1-এ যে পীড়ন বিকৃতি ডায়াগ্রামে দেখছি শেয়ার বল, শেয়ার পীড়ন। এখন আছে শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সটাও এক ধরনের বল, আর হচ্ছে মোমেন্ট। আমরা মোমেন্ট পড়ছি, এর আগে অধ্যায় ছিল মোমেন্ট, এখন এর আগে যুক্ত হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট বলতে যে মোমেন্টটা একটা দণ্ডকে বা একটা কাঠামোকে বাঁকাতে চাই সে ধরনের মোমেন্টকে বলা হয় বেন্ডিং মোমেন্ট। বাঁকানো তৈরি করবে, বেন্ড করতে চাইবে, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। এবং শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এই দুইটা জিনিস এই অধ্যায়ে মোটামুটি আলোচনা যেটা আছে এটা বিম নিয়ে। যে বিম বলতে আমরা বোঝাই অধ্যায় যেমন শুরুতে বলছে 8.1 শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, এখানে দেখানো হবে বিমের ক্ষেত্রে শেয়ার ফোর্স কেমন হবে এবং তার বেন্ডিং মোমেন্ট কেমন হবে। যদি একটা বিমের উপরে বিমটা আমরা চিনি যে বিল্ডিং এর বিম যেটা কলামের উপর অবস্থান করে, একটা বিম দুইটা বা একাধিক কলামের উপর অবস্থান করতে পারে, সেটা হচ্ছে যে বিম। আর বিমের কাজ হচ্ছে স্ল্যাবের লোডকে বহন করা। স্ল্যাবের লোড বহন করে বিম বহন করে কলামে দেবে, কলাম সেই লোডটাকে মাটিতে ট্রান্সফার করবে ফুটিং এর মাধ্যমে। তো এখানে আছে প্রথমে বিমটাকে আমরা যদি এখানে ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে দেখাই, বিম এরকম একটা দুইটা কলাম খুঁটির উপরে অবস্থান করে, তার উপরে লোড, এটা হচ্ছে লোড দেখালো, এটা লাইন দিয়ে দেখানো হচ্ছে বিম। এই আনুভূমিক যে মেম্বারটা এটাকে বলা হচ্ছে বিম, আর এটাকে হচ্ছে কলাম। এই লোডটা হচ্ছে স্ল্যাবের লোড বা স্ল্যাবের উপরে যেটা লাইভ লোড, ডেড লোড, সিলিং প্লাস্টার সবকিছু মিলে ফ্লোর ফিনিশিং সব মিলে যে লোডগুলো আসবে সেগুলো বিম বহন করে কলামে নিবে, আর কলামের নিচে যে এরকম এখানে ফুটিং থাকবে, ফুটিং এর দিয়ে মাটিতে এরকম লোড ট্রান্সফার করবে। তো বিম একটা আনুভূমিক কাঠামো, এখানে বলা আছে যে একটা খুঁটি এক বা একাধিক কলাম ও পিলার উপর অবস্থান করে। এটা সাধারণত লম্ব লোড বহন করে বিমের উপরে। বিমের প্রকারভেদ আছে। এক নম্বর হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিম যেটা, যে বিমের শুধুমাত্র দুইটা খুঁটির উপর অবস্থান করবে, এর বাইরে আর থাকবে না, শুধুমাত্র দুইটা কলামের উপর যে বিমটা অবস্থান করবে সেটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, যেটা এই চিত্রের মাধ্যমে দেখা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। এটা উদাহরণ দেওয়া যায় যেমন ব্রিজের ক্ষেত্রে আমরা দেখি যে বিমগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা বিম আলাদা আলাদা তৈরি করে, এরপরে ক্রেনের মাধ্যমে উঠায় দুইটা পিলারের উপর রাখে, দুই মাথা বিমের। তো সেটা সাধারণভাবে স্থাপিত বিম। আর এরপরে যেটা আছে যে ক্যান্টিলিভার বিম 2 নম্বর। ক্যান্টিলিভার বিমের হচ্ছে একটা বিমের কিছু অংশ, এটা একটা সাপোর্ট, একটা ঢালাই বা ইটের গাঁথনি, কিছু একটা অংশ তার সাপোর্ট থাকবে, একদিকে সাপোর্ট থাকবে আর একদিকে মুক্ত থাকবে। এই বিমটাকে আমরা বলি হচ্ছে ক্যান্টিলিভার বিম, যে একদিকে মুক্ত। যেমন হাত, আমি যদি হাত চিন্তা করি, আমার হাতের সামনে কোনো সাপোর্ট নাই, শুধু আমার এখানে একদিকে সাপোর্ট আছে, তাহলে আমার হাত একটা ক্যান্টিলিভার অংশ। তো যে জিনিসের একদিকে শুধুমাত্র সাপোর্ট থাকবে সেটা বলছে আমার ক্যান্টিলিভার বিম। এরপরে বলা আছে যে ঝুলন্ত বিম, আমরা উপরে মুছে দিই। এরপরে দেখানো হচ্ছে ঝুলন্ত বিম 3 নম্বর। ঝুলন্ত বিম, যে বিমের একটা বিমের কিছু অংশ যদি বর্ধিত থাকে, যেটা 3টা খুঁটির উপর আছে, আর এই অংশটুকু বাড়তি আছে, তাহলে এই অংশটুকে বলছে ঝুলন্ত অংশ। একটা বিমের যে কোনো এক পাশ অথবা উভয় পাশ যদি বর্ধিত থাকে সেই বিমটাকে বলা হয় ঝুলন্ত বিম। এরপর হচ্ছে আবদ্ধ বিম। এরপরে আমার হচ্ছে আবদ্ধ বিম। যে বিমের উভয় পার্শ্বই আটকানো থাকে, এরকম বিমটার দুই পার্শ্বই আটকানো থাকবে। ধরুন আমরা সাধারণত বিল্ডিং এ দেখি যে বিল্ডিং এর প্রত্যেকটা বিমেরই কলামের ভিতরে বিমের রড আটকায় দেওয়া হয়, এই ধরনের বিমকে বলা হয় আবদ্ধ বিম।
যেটা আর এটা নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না, একদম ফিক্সড হয়ে যাবে। একবার ঢালাই করার পরে রড দিয়ে কলাম যখন কংক্রিট ঢালাই করা হবে তখন বিমের দুই প্রান্তই এমনভাবে আটকাবে যেটাকে আর এটা রিপ্লেস করা সম্ভব নয়। এটা আবদ্ধ বা ফিক্সড বিম। এবার হচ্ছে ধারাবাহিক বিম। এরপরে আবার একটা আছে ধারাবাহিক বিম। ধারাবাহিক বিমটা যেটা বলা হচ্ছে যে বিমটা একের অধিক, ধারাবাহিক বিম দুই প্রকারের, একটা হচ্ছে আংশিক ধারাবাহিক আর একটা হচ্ছে সম্পূর্ণ ধারাবাহিক। আধা ধারাবাহিক বলেছে, একটা হচ্ছে ধারাবাহিক বিম দুই প্রকার, একটা হচ্ছে আধা ধারাবাহিক। আধারাবাহিক বিম, আধারাবাহিক বিমের যেটার দুইটার খুঁটি থাকবে, তিনটা খুঁটি থাকবে এবং দুইটা স্প্যান থাকবে, এই বিমটাকে বলা হচ্ছে আধারাবাহিক বিম। এটা দুইটা স্প্যান, এটা হচ্ছে একটা স্প্যান, যেটাকে স্প্যান বলা হয়। দুইটা খুঁটির মাঝখানে যে গ্যাপটা এটাকে বলা হয় স্প্যান। দুইটা খুঁটির মাঝখানে গ্যাপকে বলা হবে স্প্যান। দুইটা স্প্যান হবে আর তিনটা খুঁটি হবে, এর বেশি হবে না, এটাকে বলা হয় আধারাবাহিক। আর কারণ হচ্ছে যে ধারাবাহিক যদি বলি আমরা, যে সম্পূর্ণ ধারাবাহিক, সম্পূর্ণ ধারাবাহিক যদি আমরা বলি, যেটা আমরা একাধিক খুঁটির হবে, দুইয়ের অধিক, তিন স্প্যান হবে, স্প্যান হবে দুইয়ের অধিক, খুঁটি হবে তিনের অধিক, এরকম যদি হয়। এখানে দেখা যাচ্ছে যে চারটা স্প্যান আছে, তাহলে এই ধরনের বিমকে বলা হবে ধারাবাহিক বিম, যেটা মিনিমাম তিনটা খুঁটির বেশি হবে এবং স্প্যান দুইটার বেশি হবে। তাহলে আমরা এখানে 5 প্রকারের বিম দেখলাম। একটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম বা সাধারণ বিস্তাপিত বিম, যেটা দুইটা খুঁটির উপর থাকবে। এটা হচ্ছে যে ঝুলন্ত বিম, ক্যান্টিলিভার বিম, যেটা একদিকে সাপোর্ট থাকবে, এবং ঝুলন্ত বিম যেটা বিমের এক পার্শ্ব বা উভয় পার্শ্ব বর্ধিত থাকবে, বারান্দায় বা আমরা যখন গাড়ির রাখার পোর্চ এরকম দেখি। এরপর আবদ্ধ বিম, বিমের যে দুইটা পার্শ্ব যদি কলামের সাথে আটকানো থাকে ফিক্সড, আবদ্ধ বিম বলা হয়। আর আধা ধারাবাহিক বিম দুইটা স্প্যান থাকবে, আর ধারাবাহিক বিম দুইয়ের অধিক স্প্যান থাকবে। এরপরে আমরা আসবো যে বিমের প্রতিক্রিয়া বলগুলো, কয়টা প্রতিক্রিয়া বল হবে সাধারণত বিমের ক্ষেত্রে। আমরা সাপোর্ট বিমের প্রতিক্রিয়া বল, সাধারণত সাপোর্ট আছে তিন ধরনের। আমরা জানি সাপোর্ট, সাপোর্ট সাপোর্ট এখানে বলেছে সাপোর্ট তিন ধরনের সাপোর্ট পাওয়া যায়। সাপোর্ট হয় তিন ধরনের। একটা হচ্ছে যে যেটা একটা বিম থাকবে এরকম, যেমন দেখায় যে এটা, এই বিমটা এরকম যদি থাকে আর এক পাশে যদি এরকম থাকে, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, এটাকে বলা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। আর এটাকে বলা হচ্ছে রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট। তো হিঞ্জ সাপোর্ট কবজাযুক্ত। তো হিঞ্জ সাপোর্টের সাথে দুইটা বল নেয়, একটা হচ্ছে তার ভার্টিক্যাল বল যেটা ভি, একটা আনুভূমিক তিনটা বল নেয় হরিজন্টাল। আমরা জানি এর আগে বল বিভাজনে পড়ছি যে হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স এবং মোমেন্ট, এই তিনটা বল থাকে। এখানে দুইটা হিঞ্জ সাপোর্টে তিনটা আসবে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। আর রোলার বলতে এখানে একটা বেয়ারিং লাগানো আছে, যেটা এদিক ওদিক মুভ করতে পারবে, এর বর্ধিত করতে পারবে, সংকোচন হতে পারবে। এই জন্য এই বল যেদিকে নড়াচড়া করতে পারবে এদিকে এটা লোড নিতে পারবে না, শুধুমাত্র এখানে নেবে ভার্টিক্যাল বল, ভার্টিক্যাল বল। তাহলে হিঞ্জ সাপোর্টে দুইটা আসে, একটা হরিজন্টাল ভার্টিক্যাল, আর একটা হচ্ছে রোলার সাপোর্টে একটা বল আসে। আর একটা হচ্ছে ফিক্সড সাপোর্ট, যদি আমরা এরকম আটকাই দিই, একটা জিনিসকে এরকম আটকাই দিই এর সাথে, সাপোর্টের সাথে, তাহলে এই বিমটাকে তিনটা বলে আসবে। একটা হচ্ছে যে এটার হরিজন্টাল ফোর্স হবে, এটার হরিজন্টাল হবে, এটার ভার্টিক্যালও হবে, আর এটা মোমেন্টও নেবে, মোমেন্ট নেবে। তিনটা বল আসবে, মোমেন্ট নেবে, কারণ এটার মোমেন্ট উৎপন্ন হলেও এটা তার অবস্থান চেঞ্জ করবে না, একই জায়গায় থাকবে। এটা হয়তো বাঁকা হওয়ার চেষ্টা হবে, বাঁকবে, সেটাকে বেন্ডিং মোমেন্ট বলা হয়। তো তিন ধরনের সাপোর্ট, এটা হচ্ছে যে হিঞ্জ সাপোর্ট, এটা রোলার সাপোর্ট, এটা ফিক্সড সাপোর্ট, এটাকে বলা হয় ফিক্সড বা আবদ্ধ সাপোর্ট। তো ফিক্সড সাপোর্টে তিনটা বল আসে, একটা হরিজন্টাল, ভার্টিক্যাল, এটা মোমেন্ট। আর রোলার সাপোর্টে শুধু ভার্টিক্যাল, আর হিঞ্জ সাপোর্টে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। এখন আমরা দেখবো যে হিঞ্জ সাপোর্টের উদাহরণ। এই যে হিঞ্জ সাপোর্টের উদাহরণ আমাদের দরজার যে কবজা, দরজার কবজার সাথে দরজা মুভ করে, কিন্তু এটা হরিজন্টাল ভার্টিক্যাল লোড নিতে পারে।
এটাকে দরজার কবজা। আর এটা হচ্ছে কলাম এবং বিম, যেটা বিল্ডিং এর ক্ষেত্রে ফিক্সড করে দেওয়া হয়। আর এটা ব্রিজের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। ব্রিজের দেখা যায় বিমের নিচে একটা প্যাড ব্যবহার করা হয়, যেটা বিম চাইলে সংকোচন প্রসারণ হতে পারবে, সেখানে শুধুমাত্র ভার্টিক্যাল লোড নেওয়া হয়। এরপরে আমরা দেখবো যে লোড কত প্রকার বিমের উপরে। হচ্ছে লোড 8.3 তে বলা আছে লোড। লোড সাধারণত এখানে আমরা দেখছি তিন ধরনের লোড পাওয়া যায়। একটা হচ্ছে কেন্দ্রীভূত লোড বা পয়েন্ট লোড। এক নম্বর হচ্ছে কেন্দ্রীভূত লোড বা এটা হলে কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড বলা হয়। পয়েন্ট লোড এটাকে এরকম দেখা যায় যে একটা বিম আছে, এই বিমের উপরে যদি এইভাবে লোড থাকে পয়েন্ট লোড, এটা পি এর মান 100 কেজি, 1000 কেজি, 2000 কেজি। একটা বিমের দুইটা সাপোর্ট আছে, এটা দুইটা পয়েন্ট লোড বলতে হয়তো আমি এখানে একটা মেশিন বসাইছি যেটা শুধু একটা জায়গাতেই কাজ করবে। এটা মেশিন বসাইছি বা একটা জিনিস এখানে রাখছি যেটার ওয়েট শুধু একটা পয়েন্টে কাজ করবে, সেই জন্য তো বলা আছে এটা পয়েন্ট লোড। এরপরে বলা আছে যে সমভাবে বিস্তৃত, 2 নম্বর সমভাবে বিস্তৃত লোড। সমভাবে বিস্তৃত লোডকে উদাহরণ আমরা এভাবে দিতে পারি। এটা একটা সমভাবে একটা বিমের উপরে, এখানে এইভাবে দেখানো হয় ডায়াগ্রাম দিয়ে সমভাবে দৃশ্য। এটা ওমেগা দেখা হবে, কেজি পার মিটার বা ইউনিট। সমভাবে বিস্তৃত লোড কোন ধরনের লোড? স্ল্যাবের লোড। যেমন স্ল্যাব, এটা বিমের উপরে স্ল্যাব সব জায়গায় একই পরিমাণ লোড দেবে। স্ল্যাবের নিচে যে প্লাস্টার থাকবে, স্ল্যাবের উপর টাইলস লাগানো হবে, এগুলো হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। যে লোডটা সব জায়গায় বিমের সব জায়গায় একই রকম হারে প্রয়োগ করা হবে, সেটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। আর একটা মেশিন বসালাম, সেটা একই পয়েন্টে কাজ করবে। আমি দাঁড়ায় আছি যেখানে, সেখানে একই পয়েন্টে, এটা পয়েন্ট লোড হবে। এরপরে আছে যে অসমভাবে বিস্তৃত লোড। 3 নম্বর। অসমভাবে বিস্তৃত লোড, এটা এভাবে দেখানো যায় যে অসমভাবে বিস্তৃত লোড এরকম। এটা কয়েকটা প্যাটার্ন আছে অসমভাবে বিস্তৃত লোড। এরকম যে লোডটা আমি একটা বিমের, আমি একটা গোডাউনে একটা মাল ভর্তি করলাম। তো মাল ভর্তি করলে দেখা যাচ্ছে যে আমি দুই পাশে মাল কম আছে, মাঝখানে বেশি আছে। তাহলে এরকম বিমের উপরে লোড আমি স্টক যদি এইভাবে স্টক করি, তাহলে মাঝখানে সর্বোচ্চ লোড পড়বে, আর দুই পাশে আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে যাচ্ছে, এইভাবে লোড আসবে। আবার একটা আসতে পারে যে এরকম, একটা বিমের আমরা যদি এরকম হতে পারে, এটা ত্রিভুজ আকৃতির লোড যেটা বলি, যে আমি এমনভাবে জিনিস রাখছি যেভাবে সাজাতে এই পাশে ম্যাক্সিমাম পড়ে গেছে আমার গোডাউনে বা রুমের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা সর্বোচ্চ এদিকে ম্যাক্সিমাম আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে গেছে। আবার এরকম হতে পারে, এটা আরেকটা প্যাটার্ন হতে পারে এরকম, যে দুই পাশে সর্বোচ্চ আর মাঝখানে সর্বনিম্ন, এইভাবে আমি মাল রাখতে পারি, লোড দিতে পারি রুমের উপরে। অসমভাবে বিস্তৃত লোড 3 ধরনের হয়। তো লোড আছে 3 প্রকার। এটা হচ্ছে পয়েন্ট লোড, একই জায়গায় কাজ করবে। ডিস্ট্রিবিউশন লোড, সব জায়গায় সমানভাবে কাজ করবে। পয়েন্ট লোডকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর সমভাবে বিস্তৃত লোডকে ওমেগা দ্বারা। আর এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির লোড। ত্রিভুজ আকৃতির লোডকে এটা ম্যাক্সিমাম করা হয়, যে ম্যাক্সিমাম এখানে এটা ম্যাক্সিমাম ওমেগা, এটাও ম্যাক্সিমাম ওমেগা, এখানেও ম্যাক্সিমাম ওমেগা করা হয়। তো এরপরে আমরা আসছি যে লোডের, এরপর হচ্ছে যুগল, যে কাপল, যেটা আমরা মোমেন্টের অধ্যায়ে দেখছি। যুগলটা মোমেন্ট, যুগল বা এটাকে বলা হয় কাপল। যুগলটা আমরা মোমেন্টের অধ্যায়ে পড়ছি। দুইটি সমান এবং সমান্তরাল বল যদি এদের ক্রিয়া বিপরীতমুখী হয়, বিপরীতমুখী ক্রিয়া করে, তাদের একই সমান্তরাল লেখাপড়ার কাজ করে না, তাকে যুগল বলে। এবার আমি এখানে দেখার ছবি এখন, একটা বল এটা এফ, আর এটা বল এটা এফ। এই বলের মান আর এই বলের মান সমান, এবং যেটা দুটি বিপরীতমুখী কাজ করছে একই রেখার উপরে। যদি মাঝখানে পয়েন্ট সি বলি, তাহলে এখানে বললাম যে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে d/2, আর এখান থেকে এটা দূরত্ব d/2। আমরা সি বিন্দুতে মোমেন্ট নিই, মোমেন্ট নিলে আমরা জানি বল ইনটু দূরত্ব। তো সি বিন্দুতে মোমেন্ট নিলে এখানে হবে সামেশন অফ মোমেন্টের সি, যেমন হবে এফ ইন্টু d/2 প্লাস এফ ইন্টু
d/2। এখানে আছে f আউট ইনটু d, f ইনটু d। যুগলের মোমেন্ট আছে যে কোনো একটা বল ইনটু টোটাল দূরত্ব, এই যে f ইনটু d আসছে। যদি মাসের মোমেন্ট নিলাম যেটা দেখালাম, এখানে মোমেন্ট নিলেও যে অ্যান্সার হবে, আবার যে কোনো এক জায়গায় যদি আমি এই জায়গায় মোমেন্ট নিই এটা জিরো হয়ে যাবে, তখন f ইনটু টোটাল ডিস্টেন্স হবে জিরো। এরপরে আমরা একটা ইয়ে দেখাবো যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট কাকে বলে। এটা এই অধ্যায়ের শুরুর নামই ছিল শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। অধ্যায় আমরা 8.4 এ শেয়ার ফোর্স বলছে যে একটা বিম যদি আমরা দেখাই, যেখানে একটা বিম, এই বিমের দুইটা সাপোর্ট আছে, আর এখানে একটা লোড আছে যেটা 1000 কেজি, আর এখানে একটা লোড দেওয়া আছে 500 কেজি, আর এখানে প্রতিক্রিয়া বল বলা হলো যে 750 কেজি, এখানে প্রতিক্রিয়া বল বলা হলো 750 কেজি। আমি বললাম যে এখানে একটা পয়েন্ট সি বললাম। শেয়ার ফোর্স বলা হচ্ছে যে কোনো সেকশনের, আমি যদি এখানে একটা সেকশন নিই যেটা সেকশন আছে সি, এই সি সেকশনের যদি এই সেকশনটা নিই, তাহলে এই সেকশনের ডান দিকে অথবা বাম দিকে সমস্ত বলগুলির বীজগণিতিক যোগফলটা আছে শেয়ার ফোর্স। তো আমরা যেটা আবারও বলি যে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলির বীজগণিতিক যোগফলকে ওই সেকশনে শেয়ার ফোর্স বলে। বিমের যে কোনো জায়গায় একটা সেকশন নিলাম, সেই সেকশনের ডান দিকের সমস্ত, এটা বাম দিকের সমস্ত লম্ব বলগুলো হতে হবে লম্ব, ইনক্লাইন হলে হবে না, লম্ব বলগুলির বীজগাণিতিক যোগফলকে বলা হবে শেয়ার ফোর্স, অথবা ডান দিকের সমস্ত লম্ব বলগুলির বীজগাণিতিক যোগফলকে বলা হবে শেয়ার ফোর্স। যদি আমরা বাম দিকে নিই, সিসি সেকশনের বাম দিকে যদি আমরা চিন্তা করি, বাম দিকে আমরা লম্ব বল, সাধারণত আমরা আপওয়ার্ড বলকে পজিটিভ ধরি আর ডাউনওয়ার্ড বলকে নেগেটিভ ধরি। আপওয়ার্ড বল যদি আমরা ধরি পজিটিভ যদি আমরা চিন্তা করি, তো সাধারণত থেকে 750 মাইনাস 1000, তাহলে এখানে আছে 750, 250 মাইনাস 250 এত কেজি। তাহলে আমি সি পয়েন্টে পাইলাম, সি পয়েন্টের যদি আমরা চিন্তা করি, সি পয়েন্টের রেসপেক্টে এই পাশে যে বলগুলো আছে বীজগাণিতিক যোগফল মানে কি, আপওয়ার্ড বল বীজগাণিতিক মানে প্লাস মাইনাস দুইটাই হতে পারবে। আপওয়ার্ড বল হলে পজিটিভ হবে, ডাউনওয়ার্ড বল হলে নেগেটিভ হবে। এখানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ করলে মাইনাস 250 কেজি। যদি আমরা এটা এই পাশে চিন্তা করি যে সিসির ডান দিকে কি হবে, ডান দিকে আমার এটা আছে পজিটিভ 500 আর এটা নেগেটিভ আছে 750, মাইনাস 250। এখানে দেখা যাচ্ছে যে এই সি পয়েন্টের এই পাশে যদি আমি চিন্তা করি, তাহলে সেগুলোর বীজগাণিতিক যোগফল যেটা প্লাস মাইনাস করলে যে রেজাল্ট হবে, আবার এই পাশেও প্লাস মাইনাস করলে রেজাল্ট হবে। এইটা হচ্ছে শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স মানে একটা বল, শেয়ার মানে এটা শেয়ার বল, যেটা 250 কেজি, সি পয়েন্টের এই পাশেও 250 কেজি, এই পাশেও নিলেও 250 কেজি, একই হবে। এরপর আছে মোমেন্ট আমরা বলি বেন্ডিং মোমেন্ট, যেটা শুধু মোমেন্ট না, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। শুধু মোমেন্ট বলতে সাধারণত বল ইনটু দূরত্ব, আর বেন্ডিং মোমেন্ট বলতে যে মোমেন্টটা এখানেও বল ইনটু দূরত্ব হবে, কিন্তু এই মোমেন্টটা একটা জিনিসকে বাঁকা করার চেষ্টা করবে, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। যদি আমরা এটা আবার চিন্তা করি, যেরকম এইটাকে আমরা যদি দেখাই, যে এটার আবার একটা ডায়াগ্রাম মধ্যে দেখাই, মোমেন্ট চিন্তা করি, যেরকম আমরা এদিকে 1000 কেজি আর এদিকে আমার 500 কেজি লোড, আর এদিকে আমার 750 কেজি, এটা 750 কেজি। টোটাল এখানে আছে 1000 ইন্টু 500 প্লাস 500, তাহলে মোট হচ্ছে 1500 কেজি লোড, এও অর্ধেক নিচ্ছে এও অর্ধেক নিচ্ছে। আর এখানে যেটা দূরত্ব আছে সেটা হচ্ছে সি পয়েন্ট থেকে এটা বলছে যে এখান থেকে এটা দূরত্ব আছে 1.5 মিটার, এটা সি, আর এখান থেকে আছে 0.5 মিটার, আর এখান থেকে বলা আছে এটাও 1 মিটার দূরে আছে, এটাও 1 মিটার দূরে আছে। আমার আঁকানো কম বেশি হতে পারে, কিন্তু ডিস্টেন্স যেটা, তাহলে আমি যদি এটা সি পয়েন্ট চিন্তা করি, সি পয়েন্ট মোমেন্ট আছে যে কোনো বিমের যে কোনো সেকশনের বামে অথবা ডানে সকল লম্ব বলগুলির বীজগাণিতিক মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে বেন্ডিং মোমেন্ট বলা হয়। মোমেন্টের বীজগাণিতিক যোগফল, মোমেন্ট বলতে আগে বল ইনটু তার লম্ব দূরত্ব, সামেশন অফ মোমেন্টের সি। যদি বাম পাশে নিই, সি সেকশনের বাম পাশে চিন্তা করি,
সামেশন অফ মোমেন্ট এর সি যদি আমরা চিন্তা করি, এখানে 750 নেগেটিভ মাইনাস ইন্টু 1.5 আর পয়েন্ট, এখান থেকে আমরা দূরত্ব চিন্তা করবো। এখান থেকে 750 এর দূরত্ব 2 মিটার। এটা ক্লকওয়াইজ, এখানে লিখবো যে ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, আর এটা আছে নেগেটিভ পজিটিভ। এটা ক্লকওয়াইজ 750 ক্লকওয়াইজ মানে পজিটিভ, এটা ঘড়ি কাঁটার দিকে ধরছে, আর এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ধরছে, তাহলে মাইনাস 1000 ইন্টু 0.5। এখানে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে 1000 কেজি, এটা আছে 1000 কেজি। আবার যদি আমি সি এর ডান পাশে চিন্তা করি, সি সেকশনের ডান পাশে চিন্তা করি, তাহলে মোমেন্ট হবে কি, এখানে 500 ক্লকওয়াইজ পজিটিভ, সামেশন অফ মোমেন্ট এট সি, যে 500 ইন্টু 1 ক্লকওয়াইজ, এখান থেকে 1 মিটার দূরে। আবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে অর্থাৎ নেগেটিভ, তাহলে মাইনাস 750 ইন্টু 2, এখান থেকে দূরত্ব আছে 2 মিটার। এটা করলেও রেজাল্ট হবে 1000 কেজি মিটার। এটা হচ্ছে কেজি মিটার, যেহেতু এখানে কেজি এবং মিটারের গুণফল, আর এখানে শুধুমাত্র কেজি হবে, এটা এরকম শুধুমাত্র কেজি। তো লেখা আছে সি সেকশনের ডান বাম দিকের লম্ব বলগুলির মোমেন্টের বীজগাণিতিক যোগফল। বীজগাণিতিক কথাটা যখনই বলবে তখন প্লাস মাইনাস দুইটা হতে পারে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। আর শুধু যোগফল বলে সেটা শুধু প্লাস হবে, আর শুধু বিয়োগফল বলে শুধু মাইনাস হবে। করলে যেটা হবে আমরা তাহলে মোমেন্ট পাইলাম। তাহলে এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট, যে কোনো সেকশনের ডানে বা বামে সকল বলগুলির লম্ব বলগুলির মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনের বেন্ডিং মোমেন্ট বলা হয়। আমরা তাহলে মোমেন্ট শিখলাম। এখন আমরা একটা প্রমাণ শিখব, যে 8.5 এর প্রমাণ। এইট পয়েন্ট ফাইভ হচ্ছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মধ্যে সম্পর্ক। শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মধ্যে সম্পর্ক দেখাতে বলছে, দেখাতে চাই। তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা বিম দিলাম, একটা বিম প্রমাণের সাথে একটা বিম দিলাম। বিমের টোটাল দৈর্ঘ্য আছে এল। আমি এখান থেকে এক্স দূরে এখানে বিমের উপর লোড আছে, লোড দেখানো হচ্ছে যে প্রতি মিটারে ওমেগা কেজি পার ইউনিট লেন্থ। ইউনিট লেন্থ বলতে বোঝাচ্ছে এটা মিটার হতে পারে, ফিট হতে পারে, সেন্টিমিটার হতে পারে, যে কোনো ইউনিট হতে পারে। একক দৈর্ঘ্যের ওমেগা কেজি লোড আছে। এক্স দৈর্ঘ্যে আমরা একটা সেকশন চিন্তা করব, যে সেকশনটা আছে এখান থেকে ডিএক্স, যার এটা ক্ষুদ্র একটা সেকশন দিলাম। এই অংশটা আমি কেটে নিচ্ছি বিমের, কেটে নিলে পরে আমরা এখানে কি করছি, যে এটা যদি আমরা কেটে নিয়ে দেখাই, যে এরকম বিমের উপরে লোড আছে কেটে নিলে, আর এখানে এই পাশের যে অংশটা আমরা দেখাচ্ছি এটা এটা এরকম এটা থাকছে, এটা এর উপর লোড, এর উপরে আমরা যদি এরকম দেখাই, তিনটা অংশ হলো। এটার দূরত্ব হচ্ছে আমার ডিএক্স, এখান থেকে যেটা আমরা আগে দেখেছিলাম ডিএক্স। যেখানে যদি এই পাশে যে কাটিং যেখানে কাটবে এখানে শেয়ার থাকবে, এটা শেয়ার যদি আমি এখানে ধরি যে এটার পজিটিভ বা ডাউনওয়ার্ড শেয়ার ফোর্স, এখানে একটা মোমেন্ট থাকবে, মোমেন্ট যেখানে নেগেটিভ হবে, এটার এটা হচ্ছে নেগেটিভ হবে, আপওয়ার্ড হবে, আপওয়ার্ড। কারণ এখানে শেয়ার ফোর্স পজিটিভ, আমি যদি ডাউনওয়ার্ড নেগেটিভ ধরি আর আপওয়ার্ড পজিটিভ ধরি, পজিটিভ ভি আর নেগেটিভ ভি এটা জিরো হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। অনুরূপভাবে এটা মোমেন্ট এম, কারণ এই মোমেন্টটা যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা ক্লকওয়াইজ হয়, তাহলে পজিটিভ এম আর নেগেটিভ এম এটা জিরো হয়ে যাবে, ব্যালেন্স হবে। এটা যদি যোগ করা যায় তখন আবার ব্যালেন্স হয়ে যাবে। এখান থেকে যদি এটা ওমেগা লোড আছে, ওমেগা কেজি পার ইউনিট লেন্থ, তাহলে এখানে যদি আমি ডি এক্স দূরত্ব অতিক্রম করি, তাহলে শেয়ারও এখানে আমার বাড়বে। শেয়ার তখন হয়ে যাবে এই পাশের জন্য ভি প্লাস ডিভি। শেয়ার ফোর্সকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়, আর মোমেন্টকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয়। এখানেও মোমেন্টটা হবে আমার এম প্লাস ডিএম বাড়বে, যেহেতু ডিএক্স দূরত্ব অতিক্রম করছে। তো এই পাশে মোমেন্ট হবে এটা আমার এম প্লাস ডিএম, আর এখানে আমার আপওয়ার্ড হবে এটা ভি প্লাস ডিভি।
তাহলে আমরা এখানে যদি সি বিন্দু নিয়ে আমরা এই জায়গায় সি বিন্দু চিন্তা করি, সি বিন্দুতে মোমেন্ট নিই, আমরা শুধু মাঝখানের অংশটুকু চিন্তা করছি, এইদিকেও নাই এদিকেও নাই, তো মাঝখানের যে অংশটুকু আমরা এই অংশটুকু নিয়ে কাজ করবো, এইটা মাঝখানে এইটা এটা এই আমি যে দেখালাম যে এই অংশটুকু, এইটার এই অংশটুকু নিয়ে আমরা কাজ করবো, বাইরেগুলো বাদ, এই পাশেও বাদ ওই পাশেও বাদ। এই অংশের ভিতরে আমরা যদি সামেশন অফ সি তে মোমেন্ট নিই, মোমেন্ট এট সি সমান 0, আর ক্লকওয়াইজ যদি আমরা পজিটিভ ধরি, ক্লকওয়াইজ বলগুলো পজিটিভ। আগে বলেছি আমরা একটা বিম নিলাম, তার দৈর্ঘ্য এল, এখান থেকে বাম সাপোর্ট থেকে এইচ দূরে ডিএক্স একটা খণ্ড কেটে নিলাম, খণ্ড কেটে নিলে পরে এখানে তার শেয়ার হচ্ছে আপওয়ার্ড ভি, আর এই পাশে ডিএক্স দূরত্ব গেলে শেয়ার ফোর্স বাড়ছে ভি প্লাস ডিভি। এখানে ছিল মোমেন্ট পজিটিভ এম, ডিএক্স দূরত্ব গেলে এম প্লাস ডিএম। এখানে বল দেওয়া আছে একটা দুইটা বল, আর হচ্ছে এখানে নিজস্ব লোড আছে ওমেগা। তো আমরা যদি এখানে মোমেন্ট নিই, মোমেন্ট নিলে পরে সি বিন্দুতে মোমেন্ট নিলে পরে আমার এই ফোর্সটা 0 হয়ে যাবে, কারণ এটা তো সি এর উপর দিয়ে যাচ্ছে, কোনো ভি এর কোনো দূরত্ব পাওয়া যাবে না, এটা 0 হবে। তাহলে আমার এখানে এইটা থাকবে, এই ফোর্সটা তাহলে এখান থেকে কত দূরে কাজ করছে, ডিএক্স দূরে, ভি প্লাস ডিভি ইন্টু ডিএক্স। আমরা এই বলটার মোমেন্ট চাচ্ছি, এই বলটা বল ইন্টু তার দূরত্ব, সি থেকে দূরত্ব, তো সি থেকে এই ডিএক্স দূরে কাজ করবে, বলটা এদিক দিয়ে কাজ করলে। আর এখানে একটা মোমেন্ট ক্লকওয়াইজ, যেটা আমরা এই মোমেন্টটা কাজ করে এম প্লাস ডিএম, এটা ঘড়ি কাটার বিপরীত দিকে। যেহেতু এখানে মোমেন্ট হয়ে আছে এজন্য এখানে দূরত্ব লাগবে না, আমি যেহেতু এখানে মোমেন্ট বল ছিল বলে আমরা দূরত্ব গুণ করে মোমেন্ট তৈরি করছি, আর এখানে তো মোমেন্ট তৈরি করা আছে এজন্য দূরত্ব লাগবে না, যেটা হবে সেটাই বসে যাবে ঘড়ি কাটার বিপরীত এম প্লাস ডিএম। আর এখানে এই একটা মোমেন্ট পাবো আমরা, পিওর মোমেন্ট, তাহলে এটা হচ্ছে পজিটিভ এম, আর এখানে এই যে এখানে যে নিজস্ব লোড আছে, লোড ওমেগা ইন্টু ডিএক্স দূরে, যদি প্রতি একক দৈর্ঘ্যে ওমেগা হয় তাহলে ডিএক্স দূরত্বের জন্য ওমেগা ইন্টু ডিএক্স করলে হবে, যে ওমেগা ইন্টু ডিএক্স, এটা হচ্ছে মোট লোড পাইলাম, মোট লোড, যে আমরা 1 মিটার জায়গায় 5 কেজি আছে, তাহলে 5 মিটার জায়গায় 5 × 25 কেজি হবে, তাহলে দূরত্ব ইন্টু ওমেগা গুণ করলে হবে ওমেগা ইন্টু ডিএক্স ইন্টু এই লোডটা এর মাঝখান দিয়ে কাজ করবে, সেন্টার দিয়ে, ওমেগা ইন্টু ডিএক্স, এই বলটা সেন্টার দিয়ে কাজ করবে, তাহলে এখান থেকে টোটাল দূরত্ব ছিল ডিএক্স, তাহলে মাঝখানে এখানে সি থেকে দূরত্ব হবে এটা ডিএক্স/2 সমান 0, যেহেতু আমরা সমীকরণ লিখছি যে মোমেন্ট সমান 0, এটা ক্লকওয়াইজ বলে পজিটিভ আমরা ধরছি। তাহলে আমরা যদি এখানে করি যে ব্র্যাকেট তুলে দিই, ভি ইন্টু ডিএক্স প্লাস ডিভি ডিএক্স মাইনাস এম মাইনাস ডিএম প্লাস এম, এটা প্লাস ওমেগা ডিএক্স স্কোয়ার ভাগ 2 সমান 0। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই ডিএক্সটা খুব একটা ক্ষুদ্র অংশ, ক্ষুদ্রর সাথে ক্ষুদ্র গুণ করলে এটার মান আস্তে আস্তে 0-র দিকে যায়, তাহলে আমরা তো এই জন্য বলছি যে ডিএক্স এর মান যদি ক্ষুদ্র, ডিএক্স এবং ডিভি এটা খুবই ক্ষুদ্র অংশ, এখানে সাইড নোট লিখি আমরা, নোট, ডিএক্স এবং ডিভি এর মান খুবই ক্ষুদ্র, এই জন্য এর গুণফল আরো ক্ষুদ্র হবে, এর গুণফল আরো ক্ষুদ্র হবে, ক্ষুদ্র বলে এটাকে আমরা অগ্রাহ্য করে পাই, অগ্রাহ্য করলে কি হবে, তাহলে এখানে আমরা এইটাও 0 হয়ে যাবে, এটা যদি গুণফল 0, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে আমার, আর এখানে মাইনাস প্লাস কাটা যাবে, শুধুমাত্র থাকছে ভি ডিএক্স আর মাইনাস ডিএম সমান 0। আমরা এখানে লিখতে পারি যে ডিএম সমান, যদি আমরা এখানে লিখি যে ভি ইন্টু ডিএক্স সমান ডিএম, তাহলে ভি সমান ডিএম বাই ডিএক্স। এখানে দেখা যাচ্ছে যে মোমেন্টের পরিবর্তনের হার শেয়ার, এখানে এটাই বলা আছে যে কোনো সেকশনের বেন্ডিং মোমেন্টের পরিবর্তনের হার, যে বেন্ডিং মোমেন্টের পরিবর্তনের হার সেটা শেয়ার ফোর্সের ভি এর সমান, এটা আছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মধ্যে সম্পর্ক, এটা পরীক্ষাতে আসে প্রমাণ অনেক সময়। আর শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের চিহ্ন, যেটা চিহ্ন আমরা দেখতে পাই, যে চিহ্ন বলছিলাম যে আপওয়ার্ড বলগুলো আমার পজিটিভ এবং ডাউনওয়ার্ড বলগুলো নেগেটিভ, আর মোমেন্টের ক্ষেত্রে যদি যে মোমেন্টটাকে
বিমটা বিমটা যদি আমার এরকম একটা বিম থাকে, একটা বিম, এই বিমটা যদি এরকম মোমেন্টটা আমার এম, এই মোমেন্টটা এম, এই দুটো মোমেন্ট বিমটাকে এমন যে মানে বাঁকানোর চেষ্টা করে যে নিচের দিকে এটা টেনশন হবে, আর উপরের দিকে হচ্ছে কম্প্রেশন হবে। নিচের দিকে টেনশন, উপর দিকে, নিচের দিকে এটা দৈর্ঘ্য বাড়বে আর ভিতরের দিকে দৈর্ঘ্য কমবে। এই অবস্থা হলে পরে তো এটাকে বলা হবে যে এটা পজিটিভ মোমেন্ট, এটা মোমেন্ট আছে পজিটিভ। আর যদি আমার এরকম হয় যে বিমটা এরকম হচ্ছে, যে মোমেন্টটা এরকম হচ্ছে, তাহলে আমার যদি এরকম হয় বিমটার মোমেন্ট, তো এটাকে বলা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। নেগেটিভ মোমেন্ট। শেয়ার ফোর্সের চিহ্ন রীতি আমরা ছিলাম। এখন আমরা দেখবো যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামের বৈশিষ্ট্য। শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। অধ্যায় 8.7 আমরা বলছি যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য। শেয়ার ফোর্স, প্রথমে শেয়ার ফোর্সের বৈশিষ্ট্য দেখবো। শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য। এটা বোঝাতে গেলে আমার এটা যদি আমরা নিই, একটা বিম নিই, তাহলে একটা বিম দিয়ে আছে, এই বিমের উপরে এরকম এটা দুটো সাপোর্ট, আর এখানে একটা লোড দেওয়া আছে। এর উপরে যদি আমরা এরকম ডিস্ট্রিবিউশন লোড থাকে, ওমেগা 20 পার মিটার, আর এখানে দিলাম 2 মিটার, নিচেটা 2 কিলোমিটার, 2 কিলোমিটার পার, আর এটা আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো প্রথমে দেখি। শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য 8.7 যেটা বলছে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম সরলরেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা দেখানো হয়। এখানে যে এটা একটা বিম, যার এ এবং বিতে দুইটা সাপোর্ট, এতে 1 কিলোনিউটন, বিতে 6 কিলোনিউটন, আর এরপরে প্রতি মিটারে 2 কিলোনিউটন পার মিটার লোড করতে আছে। এটা এখানে আছে 1 কিলোনিউটন। যদি আমরা এটা ডায়াগ্রাম আঁকাই, এটা ঝুলন্ত বিম, যার এ এবং বি মাঝখানে যেহেতু 2 মিটার, এটা 1 মিটার, এখান থেকে 1 কিলোমিটার লোড আছে, প্রতি মিটার 2 কিলোমিটার লোড আছে। কিন্তু আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকাই। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকাতে গেলে পরে যে পয়েন্টে আমরা 3টা খাওয়া দাগ দিলাম, এবার এখানে আমরা যদি আঁকাই তাহলে এখানে এরকম হবে, এরকম শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এখানে সাপোর্টে 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, আর এখানে আছে 3 কিলোমিটার, আর এখানে আছে 3 কিলোমিটার, 1 কিলোমিটার। এখন বলছি যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম সরলরেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দেখানো হয়। শেয়ার ফোর্স ডায়াগ্রাম এখন সরলরেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দেখানো হয়। এগুলো সাধারণত ধনাত্মক শেয়ার, এটা রেফারেন্স লাইন, এটা হচ্ছে রেফারেন্স লাইন। রেফারেন্স লাইনের উপরে পজিটিভ শেয়ার, নিচে নেগেটিভ শেয়ার, উপরে পজিটিভ শেয়ার। যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আনুভূমিক রেখার দৈর্ঘ্য লোড শূন্য। শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি কোনো সময় এরকম হয় যে আমি বলছি যে এরকম আরেকটা আমরা দেখাচ্ছি শেয়ার ফোর্স ডায়াগ্রাম, একটা বিম, এখানে একটা পয়েন্ট লোড আছে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটা অর্ধেক দেবে, এটা 3/2, এটা 3/2 দেবে। এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এখানে 3/2 উঠবে, আমার এখানে উঠবে, আমার এখানে এটা পরিবর্তনশীল মাইনাস প্লাস। এখানে সোজা রেখা শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি সোজা হয় বুঝতে হবে এখানে কোনো লোড নাই, এখানে কোনো লোড নাই। আর যদি পরিবর্তনশীল রেখা হয় তাহলে বুঝতে হবে এখানে সাধারণভাবে স্থিত যে আমার সময় স্থিত লোড আছে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম উল্লম্ব রেখার মান অর্থাৎ কেন্দ্রীভূত লোডের খরচ বিন্দু, কেন্দ্রীভূত লোডের পরিমাণ নির্দেশ করে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম উল্লম্ব রেখা, যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম এখানে আঁকা যদি কোনো উল্লম্ব
উলম্ব রেখা ভার্টিক্যাল রেখা এটা পয়েন্ট লোড নির্দেশ করে, কেন্দ্রিত লোড নির্দেশ করে। কেন্দ্রিত লোড এখানে যেমন এখানে কেন্দ্রিত লোড ছিল শেয়ার প্রতিক্রিয়া বল, এখানে প্রতিক্রিয়া বল এখানে 6 ছিল, 3 উপরে উঠে গেছে, আবার 3 পজিটিভ হয়ে গেছে। তারপর ডায়াগ্রামে হেলানো রেখা দুটোর উপরে সমবাহু বিস্তৃত লোড, কিন্তু হেলানো রেখা দুটোর উপরে সমবাহু বিস্তৃত লোড নির্দেশ করে। আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম বক্ররেখা দুটোর উপর পরিবর্তনশীল লোড, যদি রেখাটা বক্ররেখা হচ্ছে এরকম তিনটা লোড আছে, সময় লোডের উপর এরকম যদি লোড হয় সেক্ষেত্রে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এরকম বক্ররেখা। এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির লোডের জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এরপরে দেখবো বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টের বৈশিষ্ট্য, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য, বেন্ডিং মোমেন্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যে আমরা আগে দেখলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, কারণ তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটা হচ্ছে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য কী হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সরল রেখা অথবা মসৃণ বাঁক রেখা গঠিত হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখানে মসৃণ বক্ররেখা অথবা সরল রেখা দ্বারা হবে। আমরা এরকম দেখতে পাই, যদি এটা শেয়ার ফোর্স আমরা যদি দেখি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হেলানো সরল রেখা দুটোর উপর লোড শূন্য অবস্থা নির্দেশ করে। যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কোন সময় রেখাটা এরকম হেলানো দেখা যায় তাহলে বুঝতে হবে এর উপরে কোনো লোড নাই। আর বেন্ডিং মোমেন্ট যেমন আমরা ক্যান্টিলিভার এখানে পয়েন্ট হোক, এখানে পয়েন্ট এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমরা পাই, এটাতে এডি বেন্ডিং মোমেন্ট এখানে হেলানো রেখাটা যখন এখানে কোনো লোড নাই বলে রেখাটা হেলানো হয়েছে তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে নিই। আর যদি আমরা এখানে যদি আমার ডিস্ট্রিবিউশন লোড নাই, ক্যান্টিলিভার ডিস্ট্রিবিউশন লোড থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম পরিবর্তনশীল বক্ররেখা। এটা হচ্ছে পরিবর্তনশীল বক্ররেখা ডিস্ট্রিবিউশন লোডের জন্য। আর যদি লোড না থাকে সেক্ষেত্রে হেলানো রেখা দ্বারা। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পরিবর্তনশীল বক্ররেখা ভূমির উপর ত্রিভুজাকৃতির লোড নির্দেশ করে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম উলম্ব রেখা মান ভূমির উপর বিশুদ্ধ মোমেন্ট বা দুর্বলের বিন্দু পয়েন্ট। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যদি কোনো সময় একদম খারাপভাবে চলাচল করে, খারাপ হবে সেক্ষেত্রে এটার বিশুদ্ধ মোমেন্ট বা পিওর মোমেন্টটা নির্দেশ করে। সাধারণত স্থানত ভূমির উভয় প্রান্তে বেন্ডিং মোমেন্ট এবং ক্যান্টিলিভার ভূমির মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান শূন্য। এটা সাধারণভাবে স্থাপিত ভূমির দুই প্রান্তে এই প্রান্তে মোমেন্ট শূন্য, আর ক্যান্টিলিভার ভূমির মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান শূন্য। এটাতে আমরা বিপজ্জনক সেকশন আর ইনফ্লেকশন পয়েন্ট, শেয়ার ফোর্সের মান যেখানে 0 হয়, শেয়ার ফোর্সের মান এই পজিটিভ থেকে নেগেটিভ এই জায়গায় শেয়ার ফোর্সের মান হচ্ছে মান 0, এটাকে বলা হয় বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস পয়েন্ট। ডেঞ্জারাস পয়েন্ট বিপজ্জনক সেকশন, বিপজ্জনক সেকশন। বিপজ্জনক সেকশন। আর যেখানে বেন্ডিং মোমেন্ট তার অবস্থান পরিবর্তন করে, এখানে এর মান 0, এখানে বলছে না ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট শেয়ার ফোর্স যেখানে চিহ্ন পরিবর্তন করবে, পজিটিভ থেকে নেগেটিভ হবে, এখানে শেয়ার ফোর্সের মান 0, তাই দেখা গেলে বিপজ্জনক সেকশন। আর যেখানে বেন্ডিং মোমেন্ট চিহ্ন পরিবর্তন করবে, পজিটিভ থেকে নেগেটিভে যাওয়ার সময় যে মানটা যেখানে ক্রস হবে, যেখানে 0 হবে রেফারেন্স লাইনে, এটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। সাধারণত আমরা বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে থিওরি 8 নম্বর অধ্যায়ের থিওরি দেখলাম, পরবর্তীতে আমরা অঙ্ক করবো।